নমস্কার, আমি অমিত, আর তোমরা এখন শুনছো অলৌকিক। বন্ধুরা, সব রহস্যের উন্মোচন হয় না। বারমুডা ট্রায়াঙ্গেলের সঠিক রহস্য আজ অব্দি কি জানা গেছে? অ্যামাজন জঙ্গল কি আজ অব্দি পুরোটা চষে ফেলা গিয়েছে? কোলা সুপার ডিপ বোরহোল, পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত, কি দেখে বিজ্ঞানীরা আর সেই গর্ত খনন করলেন না, সেই রহস্য কি জানা গেছে? আর তাছাড়া সবই তো রহস্য। রহস্য মানেই তো জল্পনা, রহস্য মানেই তো কল্পনা, আর রহস্য মানেই ভয়। এমনই একটা রহস্যময় ঘটনা আজ তোমাদের শোনাবো, যেটা শেয়ার করেছে প্রিয়া দে। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। এছাড়াও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে এত সুন্দর সুন্দর থাম্বনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য। আর বন্ধুরা, এমন ঘটনা বা অভিজ্ঞতা যদি তোমাদের কাছেও থাকে, এখানে শেয়ার করতে পারো। আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেক মঙ্গলবার ও শনিবার রাতে এমন নিত্য নতুন ঘটনা শোনার জন্য। এবারে তাহলে আসি আজকের প্রথম ঘটনায়। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হাই অমিতদা, আমি খাড়ুপেটিয়া থেকে প্রিয়া দে। তুমি আমার প্রথম ঘটনাটি পাঠ করেছো, আমার খুব ভালো লেগেছে। তাই আজ তোমাকে আবার একটা ঘটনা লিখছি। আমাদেরই এলাকার ঘটনা, তাই নামগুলো উল্লেখ করতে পারছি না, ছদ্মনাম ব্যবহার করছি। ছেলেটির নাম রাহুল আর মেয়েটি দিয়া। উদালগুড়িতে ওদের দেখা হয়। দুজনের দুজনকে ভালো লাগে, আর সেখান থেকেই ওদের প্রেম। তারপর একদিন দিয়াদি ওর বাবা মাকে কিছু না জানিয়ে পালিয়ে চলে আসে এখানে। তাই নিয়ে তো অনেক হইচই হুলস্থুল কাণ্ড। শেষমেশ উভয় পক্ষই মেনে নিল, ওদের বিয়ে হলো। বেশ ভালোই চলছিল ওদের বৈবাহিক জীবন। তারপর হঠাৎ করেই একটা ঘটনা ঘটল। দুর্গাপুজোর সময় দিয়া ওর বরের সঙ্গে ঘুরতে যাবে। এটাই ওদের প্রথম পুজো। কিন্তু দিয়া সেদিন জানতে পারল রাহুলদার আরো একটি গার্লফ্রেন্ড আছে, ওর সঙ্গেই আজ ওর ঘুরতে যাবার কথা। কোন বউ এই কথা মেনে নিতে পারে? তারপর যা হয়, তুমুল অশান্তি বাড়িতে। বারবার মরতে যাওয়ার হুমকি দেয় দিয়াদি। তার একদিন কি দুদিনের মাথায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে দিয়া বৌদি। তারপর রাহুলদা অ্যারেস্ট হলো। থানা, পুলিশ, মামলা মকদ্দমা চলতে লাগলো। কিন্তু বউটা মরার পর থেকে একটা অদ্ভুত ঘটনা ঘটতে লাগে গ্রামের মধ্যে। ও মরার পর থেকেই গোটা গ্রামে কেমন যেন মড়ক লেগে গিয়েছিল। এই মাসে এই বাড়ির কেউ মরে, তো ওই মাসে ওই বাড়ির কেউ একজন মরে। মাত্র কয়েক বছরের মধ্যেই গোটা গ্রামের প্রায় অর্ধেক খালি হয়ে গিয়েছিল। ইতিমধ্যেই রাহুলদাও ছাড়া পেয়েছে। বাড়ির লোকেরা দেখাশোনা করে অন্য আরেকটি মেয়ের সঙ্গে ওর বিয়ে দিয়েছে। যথাসময়ে তাদের একটি ছেলেও হয়। যেদিন ছেলেটার মুখে ভাতের অনুষ্ঠান, রাহুলদার এক বোন সেদিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আনন্দ অনুষ্ঠান পুরো মাটি হয়ে গেল। কেউ তো কিছু বুঝতে পারছিল না যে কেন এরকম হচ্ছে। বিশেষ করে রাহুলদার বোনের মতো সুখী কোনো মেয়ে ছিল না। ওর শ্বশুর বাড়িতে সবাই ওকে মাথায় করে রাখত। সেই মেয়ে কেন গলায় দড়ি দিল, কারণ কিছুই বোঝা যাচ্ছিল না। নিরীহ গ্রামবাসীরা একে একে তখনও মরছে। অর্ধেকের বেশি গ্রাম খালি হয়ে গিয়েছে। বাকি যারা যারা আছে তারাও তো ভয়ে ভয়ে থাকে। তার বছর দুয়েক পর রাহুল তার আবার একটি মেয়ে হয়। মেয়েটি হয়েছিল অবিকল ওর প্রথম স্ত্রী দিয়া বৌদির মতো দেখতে। মাথা ভর্তি চুল, গায়ের রঙও উজ্জ্বল। সবাই বলেছিল যে ওই বোধহয় এসেছে।
কিন্তু মানুষের ধারণা ভুল ছিল, সে আসেনি। কারণ সে যদি মানুষ রূপে ফিরে আসতো তাহলে আর মানুষ মরতো না। কিন্তু এর পরেও মানুষ মরতো, এমনকি রাহুলদাও বাদ যায়নি। রাহুলদার এই দ্বিতীয় স্ত্রী একদিন রাতে টয়লেটে যাবে বলে উঠেছিল। সেদিন বাথরুমের কাছে অন্ধকারের মধ্যে ভয়ঙ্কর একটি ছায়া মূর্তিকে দেখতে পায় ও। সে আর কেউ নয়, রাহুলদার প্রথম স্ত্রী দিয়া বৌদি। ভয়ে তখন পা পিছলে ওখানেই পড়ে যায় সে। তারপর থেকেই খুব শরীর খারাপ তার। হসপিটালে ভর্তি করা হয়, ট্রিটমেন্ট চলে। কিন্তু বউটা হসপিটালে থাকা অবস্থায় দিন চারেকের মাথায় একটা খারাপ খবর পায়। ওনার বর মানে রাহুল দা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সবাই তো তখন কান্নায় ভেঙে পড়ে। কিন্তু এটা আজও একটা রহস্য যে রাহুল দা কেন মরল। মরার হলে তো অনেক আগেই মরতে পারত। এখন ওর বউ বাচ্চা আছে, ভরা সংসার, এখন তো আত্মহত্যা করার কোনো কারণ নেই। তবে এরপর থেকে আরো কিছু কথা কানে আসতে লাগলো। এবার আর শুধু দিয়া বৌদিকেই নয়, রাহুল দাকেও মাঝে মাঝে দেখা যেত। রাত বিরেতে অন্ধকারের মধ্যে বসে থাকে, কাঁদে। বেশি রাতে তাই কেউ আর বাইরে বেরোনো সাহস করতো না। রাত হলে এর ওর বাড়ির ছাদে ঢিল পড়তো। মাঝে মাঝে এর ওর বাড়ির সামনে বেড়াল মরে পড়ে থাকতো। অনেক রকম শব্দ শোনা যেত রাত হলেই। এসব এখনো হয়, এখনো মাঝে মাঝে ওদেরকে দেখা যায়। আমার বাবাও একদিন দেখেছে, তবে প্রথম প্রথম বেশি দেখা যেত, এখন একটু কম দেখা যায়। তো এই ছিল বন্ধুরা আজকের ফার্স্ট ঘটনা। বেশ ভয়ের আর রহস্যময় একটা ঘটনা। এবারে তোমাদের শোনাবো আজকের সেকেন্ড ঘটনা। এটা শেয়ার করেছে ওম রায়। অসংখ্য ধন্যবাদ তোমাকে আবারও এখানে ঘটনা শেয়ার করার জন্য। আর বন্ধুরা, এমন ঘটনা বা অভিজ্ঞতা যদি তোমাদের কাছেও থেকে থাকে, চটপট এখানে শেয়ার করে দাও। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া বা থাম্বনেলে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। যদি লিখতে পারো তো লিখে পাঠাতে পারো, নাহলে ভয়েস মেসেজ করতে পারো। সাজিয়ে গুছিয়ে নেবার দায়িত্ব আমার, তাই নির্ভয়ে এবং নিঃসংকোচে তোমরা এখানে তোমাদের ঘটনা শেয়ার করতে পারো। এবারে তাহলে আসি আজকের দ্বিতীয় ঘটনায়। নমস্কার অমিতদা, আমি বাঁকুড়া থেকে ওম রায়। আজ আমি আমারই সঙ্গে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা তোমার সঙ্গে শেয়ার করব। তবে এত ছোটবেলার ঘটনা আমার মনে ছিল না, আমার দাদু ঠাকুমার কাছে শুনেছিলাম। ঘটনাটি অনেক বছর আগের, তাও 22-23 বছর আগেকার। এক রথের মেলায় দাদু ঠাকুমার সঙ্গে আমি রথ দেখতে গিয়েছিলাম। মেলা থেকে যখন ফিরছিলাম তখন রাত 11টা মতো বাজে। চারদিক নিস্তব্ধ, ঘুটঘুটে অন্ধকার, লোকজন কেউ কোথাও নেই। তো আমাদের বাড়ির কাছাকাছি একটা পুকুর আছে। লোকেরা বলে ওই পুকুরটা নাকি ভালো নয়, অনেকেই ওই পুকুরে ডুবে মারা গিয়েছে। তো আমি দাদুর হাত ধরে হাঁটছি, আর ঠাকুমার হাতে বাদাম, জিলেপি এসব ছিল। এমন সময় ওই পুকুর থেকে একটা ছোট্ট সাদা কুকুর উঠে আসে। দাদু ঠাকুমার পেছন পেছন নিঃশব্দে চলতে থাকে। ঠাকুমা বলেছিল কুকুরটা এত সুন্দর আর এত কিউট দেখতে ছিল যে ঠাকুমার ওকে খুব ভালো লেগে যায়। ঠাকুমা ওটাকে তখন বাড়িতে নিয়ে আসতে চায়। দাদুকে বলে, ওই কুকুরটাকে ধরে নিয়ে যাবে, আমি পুষবো। দাদু তখন ঠাকুমাকে ধমক দিয়ে বলে, চুপ, একটাও কথা বলবে না, তাড়াতাড়ি বাড়ি চলো। তারপর দাদু আমাকে কোলে নিয়ে মনে মনে হনুমান চালিসা জপতে জপতে জোর পায়ে হাঁটতে লাগে। দাদুর এই ব্যবহারে ঠাকুমা তো একটু মনক্ষুণ্ণ হয়েছিল,
কিন্তু কেন দাদু এই কথা বললেন ঠাকুমা তখন বুঝতে পারেনি। বাড়িতে এসে তারপর দাদু ঠাকুমাকে বলেছিল, তোমাকে তখন ওই কথা কেন বললাম জানো? ওটা কোনো কুকুর ছিল না, ওটা ছিল একটা খারাপ কুদ্রা, মানে ভূত। কত লোকে মরেছে ওই পুকুরে, তাদেরই কেউ হবে। যদি না ওকে আমি কোলে তুলে নিতাম তাহলে ওকে টেনে নিয়ে যেত। সত্যি সত্যি সেদিন আমি অনেক বাজে বেঁচে গিয়েছিলাম অমিতদা। এখন রাস্তার ধারে ধারে ল্যাম্পপোস্ট বসেছে, ঘরবাড়ি রাস্তাঘাট সব পাকা হয়েছে, আগের মতো আর কিছুই নেই। আমিও বড় হয়েছি, বছর 25-এর একজন যুবক, বর্তমানে 2 ছেলের বাবা। যদি কোথাও এখনো বেড়াতে যাই আর ফিরতে রাত হয়ে যায়, সারাটা রাত আমি সেখানেই থেকে যাই। ওই পথ ধরে বাড়িতে ফেরার আমার সাহস হয় না। আমার দাদু মারা গিয়েছে 2022-এ। উনি বলতেন, মানুষ অপমৃত্যু মারা গেলে তার আত্মা সহজে মুক্তি পায় না। মানুষ বিশ্বাস করে যারা ওই পুকুরে ডুবে মরেছিল তারা এখনো আছে সেখানে। তাই আমাদের পাড়া কমিটির সদস্যরা মিলে ওখানে একটি হনুমান মন্দির করেছে। রোজ সেখানে পুজো হয়। এই সেই হনুমান মন্দির। তো এই ছিল বন্ধুরা আজকে সেকেন্ড ঘটনা। এই ঘটনাটা পড়তে গিয়ে আমার নিজের একটা ঘটনা মনে পড়ে গেল। আমারও তখন বয়স খুবই কম, সামান্য একটু একটু মনে আছে, আর বাকিটা মা মাসির কাছে শুনেছিলাম। বর্তমানে সব জায়গায় উন্নত হয়েছে, কিন্তু আগে আমাদের এলাকা ছিল একেবারে অন্যরকম। তখন বাড়ি বাড়ি ইলেকট্রিক আসেনি, জায়গায় জায়গায় ঝোপঝাড়, আর মাত্র গোটা কয়েক বাড়ি, আর কাছেই একটা কারখানা ছিল তখন। এখন অবশ্য নেই। বড় বড় রোলার করে তখন ইলেকট্রিকের তার পাইপ এসব আসতো, সেখানে কাজ হতো। ওই কারখানার ভেতরে তখন শিয়াল থাকতো, কারণ অনেকটাই ঝোপ জঙ্গলের মধ্যে। তাই কারখানাটার নামই ছিল দেবী কামার শিয়াল। রাত হলে শিয়ালের ডাক শোনা যেত। তো আমি তখন অনেক ছোট, আমাদের পরিচিত একজন মারা গিয়েছিলেন। মা মাসি বাবা সবার নিমন্ত্রণ ছিল, তাই তারা গিয়েছিলেন, আমাকেও নিয়ে গিয়েছিলেন। বেশি দূরে নয়, একদম হাঁটা পথ। তো রাতে যখন আমরা ফিরছিলাম, রাস্তায় তখন কোনো লোকজন নেই, ঝোপ ঝাড় অন্ধকার। হঠাৎ একটা শিয়াল তখন আমার পিছু নেয়। বাচ্চা মানুষ, গুড়গুড় করে হাঁটছি, ও আমাকে শিকার ভেবেছে। আমার মা মাসি বাবারা সবাই তো গল্প করতে করতে আসছে, কেউ সেটা খেয়াল করেনি, কিন্তু আমি দেখেছিলাম। আমি তখন এতটাই ছোট যে কোনটা শিয়াল আর কোনটা কুকুর সেটা বুঝতে পারতাম না। আমি তখন বাবাকে বলি, ও বাবা দেখো, একটা কুকুর আসছে আমাদের পেছন পেছন। যেই তারা তাকিয়েছে তারা তো চিনতে পেরেছে। অন্ধকারে চোখ দুটো জ্বলছে, ওর মুখটা সূচুলো। এ তো শেয়াল, কুকুর নয়। সঙ্গে সঙ্গে মাসি তখন আমাকে কোলে তুলে নেয়, আর বাবা ওটাকে তাড়াতে থাকে। কিন্তু শিয়াল তো জানোই, খুব একগুঁয়ে হয়, সহজে যেতে চায় না। আর ওর তো আমাকে টেনে নিয়ে যাওয়ার টার্গেট ছিল, ফলে এত সহজে যাচ্ছিল না। তারপর জোর পায়ে হেঁটে আমাকে নিয়ে তারা বাড়িতে চলে আসে। তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা। কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে সমীর সরকার লিখেছে, অমিতদা আজ ঘটনা শুনতে দেরি হয়ে গেল, কিছু মনে করবে না, তোমার ঘটনা না শুনলে ভালো লাগে না। মিঠু পাত্র লিখেছে, অমিত আমি বাইরে কাজে এসেছি, তোমার ঘটনা শুনছি এখানে। অমিতে জেঠিমা লিখেছেন, ঘটনা শুনতে চলে এসেছি, জানি ভালোই হবে। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, না হলে এত সুন্দর ঘটনা শোনাবে কে? সোহিনী বক্সি লিখেছে, অনেক থ্যাংক ইউ আমার ঘটনা এত সুন্দর করে বলার জন্য, আর হ্যাঁ অ্যান্সারটা দেওয়ার জন্য। মৌসুমী মুখার্জি লিখেছে, অমিত তোমার বলা ঘটনা শুনছি,
দুর্দান্ত, অসাধারণ, খুব ভালো লেগেছে। মুনশেক কাকিমা লিখেছে, ফার্স্ট ঘটনাটা খুব কষ্টের, দুটো ঘটনাই খুব ভালো লাগলো। অন্তর্শী লিখেছে, দুর্দান্ত সুন্দর ঘটনা। পায়েল কুণ্ডু লিখেছে, ধন্যবাদ দাদা ভাই, এত সুন্দর করে আমার দিদা শাশুড়ির ঘটনাটা অলৌকিক পরিবারের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবার জন্য। আর জানো, যেই আমি বললাম দিদিমাকে তোমার ঘটনা পরিবেশন করা হয়েছে, তখন আমার সঙ্গে বসে এত রাত্রে ঘটনাটা শুনল। ভগবান ওনাকে এইভাবেই সুস্থ রাখুক, এই প্রার্থনা করব। একদমই তাই, ভগবান ওনাকে দীর্ঘজীবী করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। আর দিদাকে বলো যে আমার পুরনো দিনের ঘটনা শুনতে খুব ভালো লাগে, যদি ওনার কাছে আরও এরকম ঘটনা থাকে অবশ্যই যেন জানান। এছাড়াও আরও কমেন্ট করেছ অজন্তা হোড়ে, বিশ্বজিৎ ভট্টাচার্য, গীতাদি, সোহিনী বক্সি, ওম রয়, অক্ষয় অধিকারী সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।